যশোরের ঝিকরগাছায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত। পাবনায় হত্যা মামলার আসামি সহ গুলিতে সারা দেশে ৩ জনের মৃত্যু। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। জঙ্গিবাদ দমনে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির ভূয়সী প্রশংসা করেছে সারা বিশ্ব। ৩ দেশ সফর প্রসঙ্গে সংসদে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু হত্যায় জাসদকে জড়ানো দুঃখজনক মন্তব্য তথ্যমন্ত্রীর। বললেন, এখন ইতিহাস চর্চার সময় নয়, জঙ্গিবাদ নির্মূলের সময়। বর্ষা মৌসুমে ঈদ হওয়ায় নৌপথে দুর্ঘটনার আশঙ্কা, নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিআইডব্লিউটি এর। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। আজ পহেলা আষাঢ়। ঋতু পরিক্রমায় বাংলার বুকে এসেছে উচ্ছল বর্ষা। প্রকৃতিতে জেগেছে প্রাণের স্পন্দন। স্বাগত জানাতে বর্ষা উৎসব আয়োজন। সময় সংবাদের সঙ্গে আছি আমি সঞ্জানা চৌধুরী। যশোরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছেন। ভোরে ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কৃষ্ণনগর গ্রামে ভোরে একদল যুবক ডাকাতি করতে আসে। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করে এলাকাবাসী। পরে তাদের চিৎকারে আশপাশ থেকে সবাই ছুটে এলে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া দিয়ে কাটাখাল এলাকায় ৩ জনকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পদ্মাপাড়া বস্তির পাশে ডাকাত পড়ছে বলে আমরা খবর পাই এবং স্থানীয় জনগণ ডাকাতদের ধাওয়া করে। ভোর ৫টার দিকে সংবাদ পাই যে এখানে এই কাটাখালী বটতলায় ৩টি লাশ পড়ে আছে। স্বাভাবিকভাবে গণপিটুনিতে তাদের মৃত্যু হয়েছে ডাকাত সন্দেহে। এদিকে যশোর সদরে গুলিতে এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। পুলিশ জানায়, রাত ২:৩০টার দিকে ডাকাতির খবর পেয়ে সদর উপজেলার সতীঘাটা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এ সময় সংঘর্ষে এক যুবক গুলিবিদ্ধ হয়। পরে অজ্ঞাত ওই যুবককে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এদিকে পাবনার পাকশী পুলিশ ফাঁড়ির কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি এবং ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে গুলিতে এক যুবক নিহত হয়েছে। পুলিশ বলছে, দুটি ঘটনায় বন্দুকযুদ্ধ। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের চূড়ান্ত রায় দেয়া হবে আজ। দর্শক, এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল। ২০০৪ সালে এই মূলত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং দুইবারের সংসদ সদস্য গাজীপুরের আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয় এবং এরপরে মূলত ২০০৫ সালে প্রায় ৩০ জনকে আসামি করে বিএনপি নেতা নুরুল ইসলাম সহ ৩০ জনকে আসামি করে চার্জশিট দাখিল করে পুলিশ এবং এরপরে মূলত এর পরের বছর ২০০৫ সালে বিচারিক আদালত ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছিল। তো এই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ হাইকোর্টে আপিল করেছিলেন এবং রাষ্ট্রপক্ষ থেকেও তাদের আসামিদের যাদেরকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল তাদের মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের জন্য একটি ডেথ রেফারেন্স আবেদন করতে হয়, সেই আপিলটিও করা হয়েছিল। তো সেই আপিলের উপর প্রায় দীর্ঘ কার্যদিবস শুনানি শেষে আজকে বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বেলা ১টায় রায় ঘোষণা করবেন। গতকালই মূলত এই বিচারপতিদ্বয় তাদের কার্যতালিকায় এই মামলাটি রায় ঘোষণার জন্য আজকে ১টায় দিন ধার্য করেছেন। তো আমরা সকালের দিকে এসে যেমনটি দেখেছি যে আহসানুল্লাহ মাস্টারের তার যে সংসদীয় এলাকার তার যে রাজনৈতিক সহকর্মীরা তারা সকাল থেকে হাইকোর্ট প্রাঙ্গণে এসে ভিড় করছেন। আমরা যেমনটি জানতে পেরেছি যে বেলা ১টায় যেহেতু রায় ঘোষণার দিন ধার্য রয়েছে, আমরা আসলে ধারণা
করছি যে আজকে মূলত হাইকোর্টের যে দ্বৈত বেঞ্চ সেটি সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন, অর্থাৎ কজনের ফাঁসির দণ্ড বহাল তারা রাখছেন এবং কজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছেন এই বিষয়টি ঘোষণা করবেন বলে আমরা ধারণা করছি। আর যদি পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেন তাহলে হয়তো অনেক লম্বা সময় লেগে যেতে পারে। তো আমরা এখন অপেক্ষা করছি বেলা একটাই হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রায় ঘোষণা করবেন, সেই রায়ের জন্য অপেক্ষা করছি। এবং সাথে সাথে আহসানুল্লাহ মাস্টারের যারা রাজনৈতিক সহকর্মীরা ছিলেন, গাজীপুর থেকে যারা এসেছেন এবং আহসানুল্লাহ মাস্টারের পরিবারের সদস্যবর্গকে দেখেছি তারা হাইকোর্ট প্রাঙ্গণে অপেক্ষা করছেন রায়ের জন্য। এবং এর পাশাপাশি যারা আসামিদেরকে যারা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল তারাও কিন্তু এসেছেন। তো বলে রাখি যে 22 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে 12 জন কারাগারে রয়েছেন, বাকি 8 জন পলাতক রয়েছেন এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 6 জন আসামির মধ্যে 1 জন পলাতক রয়েছেন। তো এই ছিল মূলত হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলার রায় ঘোষণার আগ মুহূর্তের সবশেষ খবর। সঞ্জনা। দর্শক, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের চূড়ান্ত রায় দেওয়া হবে আজ। এই বিষয়ে আদালত প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আফজাল হোসেন। চলে যাচ্ছি পরের খবরে। গত 9 মাসে রংপুরে জাপানি নাগরিক সহ 12টি চাঞ্চল্যকর হত্যার ঘটনায় একটিরও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। এর মধ্যে অন্তত 5টি ঘটনায় জঙ্গি সম্পৃক্ততা থাকলেও আদালতে এখনো চার্জশিট দাখিল করা হয়নি। এতে বিচার প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। পুলিশের দাবি, প্রতিটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হওয়ায় শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। মানিক সরকারের রিপোর্ট। গত বছরের 3 অক্টোবর রংপুরের কাউনিয়ায় জাপানি নাগরিক হোসিকোনিও খুনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় এ অঞ্চলে জঙ্গিদের গুপ্ত হত্যা। এরপর 10 নভেম্বর কাউনিয়ায় এক মাজারের খাদেম রহমত আলী, চলতি বছরের 21 ফেব্রুয়ারি পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে, 22 মার্চ কুড়িগ্রামে ধর্মান্তরিত এক মুক্তিযোদ্ধা হোসেন আলী এবং 25 মে গাইবান্ধার মহিমাগঞ্জে দেবেশ প্রামাণিককে একই কায়দায় কুপিয়ে জবাই করে হত্যা করে জঙ্গিরা। এছাড়াও দিনাজপুরে ইতালি নাগরিক চিকিৎসক এবং রংপুরে বাহাই সম্প্রদায়ের নেতাকে হত্যা প্রচেষ্টা সহ 12টি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এসব ঘটনার একটিরও চার্জশিট দিতে পারেনি পুলিশ। তবে পুলিশের দাবি, ত্রুটিমুক্ত চার্জশিট তৈরির জন্যই একটু সময় লাগছে। আসামি ধৃত হয়েছে, তারা বিজ্ঞ আদালতে 164 ধারা জবানবন্দি দিয়ে স্বীকারোক্তি করছে। এই স্বীকারোক্তির আলোকে অন্যান্য আসামিদেরকে এখনো ধৃত করা সম্ভব হয়নি। তদন্তের অনেকগুলো কাজ থাকে, সেই কাজগুলো সবগুলো গুছিয়ে নিয়ে একজন আয়োগকে ত্রুটিমুক্ত চার্জশিট তৈরি করতে হয়। এজন্য ইট মে টেক সাম টাইম, ইটস নট এ ডিফেক্ট ইন ইনভেস্টিগেশন। আমাদের চার্জশিটের কার্যক্রম শেষ হলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এগুলো বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। অপরাধ বিশ্লেষকদের মতে, নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার কার্য শেষ না করার কারণেই এই সন্ত্রাসীদের রোধ করা যাবে না। জঙ্গি ঘটনায় ঘটুক, যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমে হোক কিংবা অন্য কোনো অপরাধী হোক না কেন, সেই ক্ষেত্রে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটা বলিষ্ঠ ভূমিকা আছে। যথাসময়ে সেই মামলার তদন্ত নিষ্পত্তি করা এবং বিচার কার্য যথাসময়ের মধ্যে যদি এটা সম্পন্ন করা হয় তাহলে হয়তো বা আস্তে আস্তে এই সন্ত্রাসী কার্যক্রম কমে আসবে। রংপুর বিভাগের 8 জেলার মধ্যে 5 জেলাতেই জঙ্গিরা চাঞ্চল্যকর এই ঘটনাগুলো ঘটায়। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। বিশ্ব নেতারা সন্ত্রাস দমনে বাংলাদেশের ভূমিকাকে তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন। সকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন। জিরো টলারেন্স টু টেররিজম, টেররিজমের বিরুদ্ধে বাংলাদেশের যে কঠোর অবস্থান, এই অবস্থানটা বিশ্ব নেতৃবৃন্দ জানেন এবং আমার সঙ্গে ওই বৈঠক চলাকালীন সময় বা তার বিভিন্ন সময় অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের সঙ্গে যে কথা হয়েছে, এগুলি আনুষ্ঠানিক আলোচনা না, কিন্তু এমনি আলাপ আলোচনা হয়েছে। তখনও কিন্তু বাংলাদেশ যে জঙ্গি বিরোধী ভূমিকা নিয়েছে এবং সেটা যে সফলতা অর্জন করেছে সে বিষয়ে প্রায় প্রত্যেকটি দেশই ভূয়সী প্রশংসা করেছে এবং এই ক্ষেত্রে সকলকে সব রকম সহযোগিতা করার একটা প্রতিশ্রুতিও আমি সবাইকে দিয়েছি এবং আমি এটাও বলেছি যে আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টা নিয়ে আমরা এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমন করতে পারি। জাসদ বঙ্গবন্ধু হত্যার পটভূমি সৃষ্টি করেছে বলে সৈয়দ আশরাফের এমন মন্তব্য অনভিপ্রেত, দুঃখজনক ও অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, এখন ইতিহাস চর্চার সময় নয়, জঙ্গিবাদ নির্মূলের সময়। বঙ্গবন্ধু প্রতিক্রিয়াশীল, দেশবিরোধী, সাম্প্রদায়িক
গোষ্ঠীর কর্তৃক নিহত হয়েছেন। সুতরাং বঙ্গবন্ধুর হত্যার জন্যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে দায়ী করাটা ইতিহাসসম্মত কোনো বক্তব্য নয়। সুতরাং আজকে আমরা মনে করি যে ৭৫-এর বিয়োগান্তক ঘটনার পূর্বাপর সকল ঘটনার গভীর বিশ্লেষণ করে আওয়ামী লীগ, জাসদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঐক্যের সিদ্ধান্ত নিয়েছেন। এটা জঙ্গিবাদ সম্পূর্ণরূপে ধ্বংস করার সময় এবং জনগণকে নিরাপত্তা বিধান করার সময় যেসব মন্তব্য, বক্তব্য, বিবৃতি আসছে সেটা অনভিপ্রেত, দুঃখজনক এবং অপ্রাসঙ্গিক। সময় সংবাদে আরো থাকছে, তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন প্রত্যাখ্যান করে দোষীদের দ্রুত বিচারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন। আসছে ঈদ। ঋতুচক্রের আবর্তনে দেশে এবারও ঈদ উদযাপিত হবে বর্ষাকালে, আর এই মৌসুমে নদীপথে ঘটে দুর্ঘটনা। তাই যাত্রীদের মধ্যে রয়েছে নৌ দুর্ঘটনার শঙ্কা। তবে দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত প্রস্তুতি নেই নৌ মালিকদের। আর নিয়ন্ত্রণকারী সংস্থা BIWTA বলছে ঈদের আগেই সম্পন্ন হবে সব প্রস্তুতি। সাইফুল ইসলাম জুয়েলের রিপোর্ট। ধর্মীয় উৎসবকে ঘিরে প্রতি বছরই বাড়তি চাপ থাকে নৌযানগুলোতে। বিশেষ এই সময়ে যাত্রীদের কষ্ট লাঘবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থার নানা আয়োজন থাকলেও নিরাপত্তার বিষয়টি থাকে বরাবরই উপেক্ষিত। একের পর এক দুর্ঘটনা, পরে তদন্ত প্রতিবেদন, কিছুই যেন মোটা দাগে নিশ্চিত করতে পারেনি যাত্রী নিরাপত্তা। দেশের ৬৪টি জেলার ৪৭টি জেলায় কোনো না কোনোভাবে নৌ যোগাযোগের সঙ্গে যুক্ত। আর এই বিশাল নৌপথে থেমে থেমেই চলছে নৌ দুর্ঘটনা। সর্বশেষ ২০১৪ সালে ঈদের সময় যাত্রী হয়ে পিনাক ৬-এ প্রাণ হারিয়েছিলেন প্রায় শখানেক মানুষ। একই বছরে নৌপথে মোট দুর্ঘটনা হয়েছিল ১৪৬টি। সে সময় নিহত হয়েছেন ২৩৮ জন। লঞ্চের দুর্ঘটনা হয় ঝড় বৃষ্টির কারণে হয়, মানুষ সবাই একত্রে সবাই এক দ্বারা আয়া পড়ে, চড় জাগে খেয়াল করতে পারে না, উঠে যায় উপর দিকে। অনেক সময় জালে বাঁধে, এই পাঙ্খাটা চলে গেলে তার কারণে ক্ষমতা বিহীন হয়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে জানা গেছে ২ ভাগ মার্কিং এর অভাবে, ৩ ভাগ পাইলটের ত্রুটি, ৫ ভাগ নৌপথে নাব্যতার অভাব, ১০ ভাগ ড্রয়িং ডিজাইনের ত্রুটি, ২০ ভাগ আবহাওয়ার কারণে, ২০ ভাগ অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে এবং প্রায় ৪০ ভাগ দুর্ঘটনা ঘটছে চালকের কারণে। অবশ্য এই কারণগুলোকে অস্বীকার করেছেন চালক এবং মালিকরা। বেশিরভাগ দুর্ঘটনারা ঘটেই কালবৈশাখীর ফলে, এই কারণে ছাড়া তেমন একটা দুর্ঘটনা আমরা দেখি না। অতিরিক্ত যাত্রীতে লঞ্চ ডুবে এই কথাটা আমি মানব না কোনোদিনই, কারণ অতিরিক্ত যাত্রীতে যদি লঞ্চ ডুবতো তাহলে ঈদের সময় সদরঘাট সব লঞ্চ ডুবে যেত। তখন তো আমরা অতিরিক্ত যাত্রী নেই, কারণ কি যাত্রী কম নেই। দুর্ঘটনা প্রতিরোধে বরাবরের মতোই আসার কথা জানান BIWTA এর চেয়ারম্যান। এবার ঈদ হবে একেবারে ভরা বর্ষা মৌসুমে, সুতরাং এই জিনিসটাকে মাথায় রেখে আমরা যে সমস্ত জায়গায় লঞ্চগুলো আছে তাদের ফিটনেস আছে কিনা, ফিটনেসবিহীন লঞ্চ চলতে যেন না পারে সেভাবে কড়া নজরদারি রাখছি। বিগত বছরের তুলনায় আরো বেশি সতর্ক থাকবো যেন নিরাপদে যাত্রীরা বাড়ি ফিরতে পারে, বিশেষ করে ঈদে। BIWTA এর তথ্য মতে অভ্যন্তরীণ ৬,০০০ কিলোমিটার নৌপথে ৭৪টি রুটে ছোট বড় মিলিয়ে কমপক্ষে ২০,০০০ নৌযান চলাচল করে। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। আকাশ জুড়ে মেঘের ঘন ঘটার দেখা মিলুক আর নাই মিলুক, ঋতু পরিক্রমায় বাংলার বুকে এসেছে প্রেমময়, কবিতাময়, উচ্ছল বর্ষা। আজ পয়লা আষাঢ়। গ্রীষ্মের খরতাপের ধূসর নাগরিক জীবন আর প্রকৃতিতে প্রাণের স্পন্দন জাগায় বর্ষা। সাদি আফরিনের রিপোর্ট। কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পেয়ে হৃদয় দিয়ে রীতি অনুভব আধারে মিশে গেছে আর সব। কবিগুরুর এই বন্দনা বৃষ্টির, গ্রীষ্মের ধুলোমলিন জীর্ণতাকে ধুয়ে ফেলে গাঢ় সবুজের সমারোহে প্রকৃতি সেজেছে পূর্ণতায়। এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশ। নদীতে উপচে পড়া জল, আকাশে মেঘের ঘন ঘটা, এরই মাঝে হঠাৎ মেঘরাজের গর্জন। মেঘের ডাকে যেন বৃষ্টি কাঁদছে, যে কথাটি বলি বলি করেও বলা হয় না। বাদল দিনের প্রথম কদম ফুল নিয়ে যেন তারই আসার অপেক্ষা।
হাঁটতেও ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে, সবকিছু নিয়ে খুব ভালো আর সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় যখন বৃষ্টি পড়ে। বর্ষার অন্যরকম একটা বৈশিষ্ট্য আছে যে আর কি রোমান্টিক একটা আর কি পরিবেশ নিয়ে আসে বর্ষা। বর্ষা সতেজ বাতাসে জুঁই, কামিনী, বেলি, দোলন চাপা, কদম, নাম না জানা আরো কত ফুলের সুবাস। লেবু পাতার বনেও যেন অন্য আয়োজন। প্রকৃতি থেকে শুরু করে গান, কাব্য, কবিতায় বাঙালি জীবন প্রবাহের প্রতিটি পরতে রয়েছে বর্ষার প্রত্যক্ষ প্রভাব। সুরের ছন্দের মূর্ছনা জাগায় মনে এবং শব্দকে ব্যঞ্জনা দেয়। পাথরের মতন শব্দ অভিধানে যখন থাকে সেটা কিছু ঋতুতে ওই পাথর ফাটিয়ে জল বের করে ঝর্ণার ধারাও করে তুলতে পারে বর্ষা। দেশব্যাপী নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিড়ে বর্ষা বয়ে আনুক অনাবিল সুখ। সব ক্লান্তি ভুলে পরিশ্রান্ত নাগরিক মন ভিজে যাক, আর দূর হোক সব অশুভ শক্তির জাল, এমনটাই প্রত্যাশা সবার। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। আষাঢ়ের প্রথম দিনকে স্বাগত জানাতে এবারও আয়োজন করা হয়েছে বর্ষা উৎসবের। উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে বাংলা একাডেমি প্রাঙ্গণে সকাল থেকে শুরু হয় বর্ষা উৎসব। সকালে বর্ষা উৎসব শুরু হয় রাগ মেঘমাল্লার দিয়ে। বর্ষা নিয়ে নানা গান, নাচ, কবিতা পাঠের মাধ্যমে নগরবাসী বরণ করে নিল এ বছরের বর্ষা। সকালে বৃষ্টি না থাকলেও আকাশে ছিল মেঘের ঘনঘটা। বাংলা একাডেমি নজরুল মঞ্চে ধীরে ধীরে বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। অংশগ্রহণকারীদের সবাইকে একটি করে গাছের চারা উপহার দেয়া হয়। আয়োজকরা আশা করছেন জলবায়ু পরিবর্তন বিষয় এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন করে তুলবে এই উৎসব। জমে উঠতে শুরু করেছে রাজধানীর ঈদ বাজার। পোশাকের ডিজাইনে নতুনত্ব আর আরামদায়ক কাপড়ের দিকেই নজর ক্রেতাদের। এই মুহূর্তে ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে আছেন সহকর্মী শুভ খান। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ। সঞ্জনা, আমি কিন্তু এখন রাজধানীর বসুন্ধরা সিটিতেই রয়েছে। তো ঈদের কেনাকাটা কিন্তু আস্তে আস্তে জমতে শুরু করেছে এবং ক্রেতারা কিন্তু মার্কেটে আসতে শুরু করেছেন। তবে এখনো পর্যন্ত কিন্তু সে অর্থে কেনাকাটা এখনো কিন্তু সেভাবে জমে ওঠেনি। তবে বিক্রেতারা দাবি করছেন যে সময়ের সাথে সাথে কিন্তু এই বেচা বিক্রি কিন্তু বাড়তে শুরু করবে। তো সঞ্জনা, আপনাকে একটা তথ্য দিয়ে রাখি যে আমি এখানকার যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং তারা কিন্তু বলেছেন যে এবারের ঈদ উপলক্ষে কিন্তু দেশীয় শাড়ির চেয়ে কিন্তু ভারতীয় শাড়ির দিকেই ক্রেতাদের ঝোঁকটা বেশি। কারণ হিসাবে তারা বলছেন যে ভারতীয় যে সিরিয়ালগুলো রয়েছে তো সেই সিরিয়ালগুলো দেখে দেখে কিন্তু তারা আসলে ভারতীয় শাড়ির দিকে বেশি ঝুঁকছেন এবং তারা বলছেন যে ভারতীয় কাতান, তসর নামে যে শাড়িগুলো রয়েছে সেই শাড়িগুলোর প্রতি কিন্তু ক্রেতাদের ঝোঁক বেশি। এবং তারা দেশীয় পোশাকের ক্ষেত্রে তারা বলছেন যে আসলে রং, ডিজাইন এবং পাশাপাশি দামের একটা তারতম্য রয়েছে। মূলত সে কারণে তারা কিন্তু দেশীয় পোশাকের প্রতি আগ্রহ হারাচ্ছেন এবং তারা বলেছেন যে ভারতীয় যে পোশাকগুলো রয়েছে সেই পোশাকগুলোতে কিন্তু বাহারি রং, ডিজাইন পাশাপাশি দামও কিছুটা কম রয়েছে। মূলত সেই কারণেই তারা কিন্তু ভারতীয় পোশাকের দিকে বেশি আকৃষ্ট হচ্ছেন। তবে বিক্রেতারা একটা বিষয় বলছেন যে ক্রেতারা যদি এভাবে ভারতীয় পোশাকের দিকে যদি বেশি আকৃষ্ট হন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু দেশীয় শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। পাশাপাশি যে ক্ষুদ্র কুটির শিল্পের যেসব লোকজন কাজ করেন, বিশেষ করে কর্মসংস্থান, সেগুলো কিন্তু হারাবে। তো এই বিষয়টা কিন্তু তারা বারবার বলছেন এবং তারা বলছেন যে এই বিষয়টা সরকারেরও নজর দেওয়া উচিত এবং দেশীয় শিল্পকে এগিয়ে নিতে হলে দেশীয় যে শাড়ি রয়েছে, যারা বুটিক হাউজের মালিক রয়েছেন বা এই সংক্রান্ত এই খাত সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং তাদেরকে কিন্তু এই বিষয়গুলোতে নজর দিতে হবে যেন ক্রেতাদের আকৃষ্ট করতে তারা বাহারি রং এবং ডিজাইনের পোশাক তারা তৈরি করেন। পাশাপাশি
বিক্রেতাদের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে যদি ভারতীয় পোশাকের সাথে যদি সমন্বয় করে যদি দেশীয় পোশাকের দাম যদি নির্ধারণ করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভারতীয় পোশাকের সাথে দেশীয় পোশাক কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকবে এবং সেক্ষেত্রে বিক্রেতাদের বেচা বিক্রিও বাড়বে এবং সার্বিকভাবে কিন্তু তারা বলছেন যে দেশের অর্থনীতি লাভবান হবে। তো সানজানা, বসুন্ধরা সিটিতে এই ছিল আমার কাছে ঈদ কেনাবেচার সর্বশেষ তথ্য। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ৮৬ দিন পার হয়ে গেলেও হত্যা রহস্য উদ্ঘাটন এবং হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় মানববন্ধন করেছেন কুমিল্লার সাধারণ মানুষ। সকালে শহরের প্রেস ক্লাব এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে তার পরিবারের সদস্য, সাধারণ মানুষ ও তার সহপাঠীরা অংশ নেন। পরে তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে কর্মসূচিতে অংশ নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা প্রথম ও দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট প্রত্যাখ্যান করে চিকিৎসকদের শাস্তির দাবি জানায়। পাশাপাশি দ্রুত হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করে দোষীদের বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়। সময় সংবাদে আরো থাকছে। কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে আর্জেন্টিনা। ব্রাজিলের বিদায়, কোচ দুঙ্গা বরখাস্ত। মানসম্পন্ন ওষুধ উৎপাদন না করায় ২০টি ওষুধ কোম্পানি বন্ধের নির্দেশ দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ১৮ আগস্টের মধ্যে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ আজ এই আদেশ দেন। একই সঙ্গে ১৪টি ওষুধ কোম্পানির অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধের নির্দেশও বহাল রেখেছেন আদালত। এর আগে গত ৭ জুন এক রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দিয়েছিলেন আদালত। সেই সঙ্গে আদেশের ৭ দিনের মধ্যে আদালতের এই আদেশ বাস্তবায়ন করে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ওষুধ প্রশাসন দপ্তরের পরিচালককে আদালতে প্রতিবেদন দাখিল করতেও বলা হয়। পরে গত ১২ জুন হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে ওষুধ কোম্পানিগুলো আপিল করলে আজ আপিল বিভাগ তা খারিজ করে দিয়ে রায় বহাল রাখেন। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বুলুম বার্নিকাট। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Ways. We are all do our own opinions. We live in democracies and we respect that of each other. But nobody should be killed for their beliefs or killed in the act of trying to convince other people to do things. So, you know, that's a much harder question. How do we convince people that the terrorist narrative is a very false one, that in fact we are that there's nothing inconsistent with living in a democracy that respects all religions, that respects people's freedom to speak, and that's not counter to any religion. Terrorists would have us believe that, but it's not true. Is there any update about your ex-colleague Firoz Mandan's killing? We know that the police are working hard and they are identifying suspects and they're trying to round up those suspects. We respect the fact that this is a very difficult investigation. We believe the police are working on a breakthrough and we look forward to that breakthrough. Thank you for asking. Would you allow me to ask another question? Last one, because I'm late for my next appointment. That you know, government is persistently denying the presence of IS. How work on Let me put it to you this way. Terrorism is a global threat. Therefore, its presence is global. We don't have to talk about where an organization is or is not. Our two governments have agreed that it's a global threat and we have to work on it globally. If I can go onto my computer and I can be reached by somebody in ISIL or I can find somebody in ISIL and talk to them, then they're present in my life and they can distort my life, they can take my life. And so presence isn't really the right question to ask. The question to ask, are we working together to deny them the ability
to strike anywhere, to inspire anyone to strike anywhere, to inspire anyone just to use their name if they're doing something of their own accord. We need to. দর্শক, সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুমবার্নিকাট। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। যশোরের ঝিকরগাছায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত। পাবনায় হত্যা মামলার আসামি সহ গুলিতে সারা দেশে ৩ জনের মৃত্যু। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। জঙ্গিবাদ দমনে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির ভূয়সী প্রশংসা করেছে সারা বিশ্ব। 3 দেশ সফর প্রসঙ্গে সংসদে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু হত্যায় জাসদকে জড়ানো দুঃখজনক মন্তব্য তথ্যমন্ত্রীর। বললেন, এখন ইতিহাস চর্চার সময় নয়, জঙ্গিবাদ নির্মূলের সময়। এ বছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ৬৫ টাকা নির্ধারণ, সর্বোচ্চ দিতে হবে ১৬৫০। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। আজ পয়লা আষাঢ়। ঋতু পরিক্রমায় বাংলার বুকে এসেছে উচ্ছল বর্ষা। প্রকৃতিতে জেগেছে প্রাণের স্পন্দন। স্বাগত জানাতে বর্ষা উৎসব আয়োজন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক রবিও ডিজিটাল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।